বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল, জায়গা পেয়েছেন নেইমার। তবে তর্ক বিতর্ক কিন্তু এখনও থেমে নেই। অনেক প্লেয়ার রয়েছেন যারা স্কোয়াড থেকে লেফট আউট হয়েছেন, অর্থাৎ জায়গা পাননি, এবং অনেক প্লেয়ার রয়েছেন যাদের জায়গা নিয়ে, অর্থাৎ যারা স্কোয়াডে জায়গা পেয়েছেন তাদের জায়গা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে। সব কিছু মিলে ব্রাজিল স্কোয়াডটা আসলে কেমন হয়েছে, বিশ্বকাপে তারা কেমন করতে পারে, তাদের শক্তিমত্তা, তাদের দুর্বলতা কোথায়, এই ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এখন করব। তবে এই ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার আগে আমরা একটু দেখতে চাই ব্রাজিল স্কোয়াডটা কেমন হয়েছে, অর্থাৎ তাদের 26 জনের নামটা আমরা এখন দেখতে চাই। আমরা যদি গোলকিপার পজিশনটা দেখি তাহলে গোলকিপার পজিশনে অ্যালিসন বেকার রয়েছেন লিভারপুলের, এডারসন রয়েছেন এবং ওয়েভারটন রয়েছেন। ডিফেন্ডারদের মধ্যে Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আলেক্সান্দ্রো গেরিসন ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গাব্রিয়েল মাঘালেস, ইভানিয়াস দা সিলভা, লিও পেরেরা, মার্কিনিয়াস এবং রোমার ওয়েজলি ফ্রাঙ্কা রয়েছেন। এর মধ্যে গাব্রিয়েল মাগালেস এবং মার্কিনিয়াসকে ধরা হচ্ছে তারা ডিফেন্সটাকে আসলে লিড করবেন। মিডফিল্ডারদের মধ্যে রয়েছেন ব্রুনো গিমারেস, ক্যাসিমিরো, দানিলো সান্তোস, ফাবিনো এবং লুকাস পাকেইতা। যাদের মধ্যে এখানে ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারেসকে ধরা হচ্ছে তারা হয়তো বা ব্রাজিলের মিডফিল্ডকে লিড করবেন, এবং ফরওয়ার্ডদের মধ্যে কিন্তু সেই নেইমার জুনিয়র রয়েছেন এবং তার সঙ্গে তাকে সহায়তা করার জন্য রয়েছেন এন্ড্রিক, গাব্রিয়েল মার্তিনেলি যিনি আর্সেনালের হয়ে খেলেন, ইগোর থিয়াগো যিনি এবারের প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন, লুইস হেনরিকে তিনি জেনিতে খেলেন, রাশিয়ার একটি ক্লাব, মাথিউস কুনহা, রাফিনিয়া, রায়ান ভিটোর এবং ভিনিসিয়াস জুনিয়র। এবার যদি আমরা একটু ব্রাজিলের ফুল স্কোয়াডটাকে আলাদা আলাদা সেকশনে ভাগ করে দেখি, অর্থাৎ তাদের গোলকিপিং পজিশনে আসলে কে জায়গা পেতে পারেন, ডিফেন্স পজিশনে কে জায়গা পেতে পারেন, এবং একইভাবে তাদের মিডফিল্ড এবং ফরওয়ার্ড পজিশনে কে জায়গা পেতে পারেন, সেটা যদি একটু দেখে আসি। শুরুতে গোলকিপারে আসবো অ্যালিসন বেকার। ধারণা করা হচ্ছে বা ব্রাজিলের মেইন স্কোয়াডে শুরুতে মেইন ইলেভেনে আর কি অ্যালিসন বেকার জায়গা পাবেন, এবং তার ব্যাকআপ হিসেবে এডারসন থাকবেন, এবং সেকেন্ড ব্যাকআপ হিসেবে থাকবেন ওয়েভারটন। এবার আমরা একটু ডিফেন্ডারদের দিকে দেখবো আসলে কারা ব্রাজিলের স্কোয়াডে অর্থাৎ মেইন ইলেভেনে জায়গা পেতে পারেন, অথবা তাদের শক্তিমত্তা আসলে ডিফেন্সে কেমন রয়েছে। শুরুতে যদি একটু তাকাই তাহলে এখানে আলেক্সান্দ্রো রয়েছেন, গেরিসন ব্রেমার রয়েছেন। ধারণা করা হচ্ছে আলেক্সান্দ্রো হয়তো তাদের লেফট ব্যাকে জায়গা পেতে পারেন, এবং আলেক্সান্দ্রোর ব্যাকআপ হিসেবে থাকতে পারেন ডগলাস সান্তোস। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, আলেক্সান্দ্রো কিন্তু ইউরোপ থেকে চলে গিয়েছে 2024 সালে, অর্থাৎ তিনি প্রায় 2 বছর আগে ইউরোপের ফুটবল ছেড়েছেন। তাকে স্কোয়াডে রাখা হয়েছে, কার্লো আনচেলত্তি রেখেছেন, এটা নিয়ে কিন্তু বেশ সমালোচনা ছিল শুরু থেকে এবং এখনও সমালোচনা হচ্ছে। এবং তার ব্যাকআপ হিসেবে অনেকে ধারণা করছে যে ডগলাস সান্তোস থাকতে পারেন, এবং তিনি জেনিতের হয়ে খেলেন, তাকে ভাবা হচ্ছে যে আলেক্সান্দ্রোর ব্যাকআপ, কিন্তু তিনি কিন্তু ইউরোপে খেলেন এখন পর্যন্ত, অর্থাৎ আলেক্সান্দ্রো ইউরোপের বাইরে ব্রাজিলিয়ান লিগে খেললেও তাকে বলা হচ্ছে তিনি মেইন স্কোয়াডে অর্থাৎ মেইন ইলেভেনে জায়গা পাবেন, বাট তার ব্যাকআপ হিসেবে রয়েছেন ডগলাস সান্তোস। এবং এর পাশে যদি আমি রাইট ব্যাক হিসেবে বলি তাহলে রাইট ব্যাক হিসেবে রয়েছেন দানিলো, যিনি 2025 সালে ইউরোপিয়ান ফুটবল ছেড়েছেন, এখন তিনি ব্রাজিলিয়ান ক্লাবে খেলছেন, এবং তার সঙ্গে রয়েছেন ওয়েজলি ফ্রাঙ্কা যিনি রোমাতে খেলেন। কিন্তু এখানে ধারণা করা হচ্ছে বা দানিলোর আগে ওয়েজলিকে রাইট ব্যাক পজিশনে দেখা যেতে পারে, যিনি অনেকটা আসলে অ্যাটাকিং ভূমিকায় খেলে থাকেন, অর্থাৎ তিনি রাইট ব্যাকের পরিচয় চাইতে রাইট উইং ব্যাক যে পরিচয়টা আমরা আসলে দিয়ে থাকি, অর্থাৎ এটাকে যারা বেশি কন্ট্রিবিউট করেন সেই দিকটাতে আমার মনে হয় যে একটা ঝামেলা হতে পারে, যেহেতু তিনি অনেকটা বেশি অ্যাটাকিং টাইপের প্লেয়ার। ডিফেন্স অর্থাৎ সেন্টার ব্যাকে আসলে খেলতে পারেন, তাদের মধ্যে মেইন দুইজন রয়েছেন হলো মার্কিনিয়াস এবং গ্যাব্রিয়েল যিনি আর্সেনালের হয়ে খেলেন। ধারণা করা হচ্ছে এই দুইজনই হয়তো বা ব্রাজিলের যিনি সেন্টার ব্যাক পজিশন সেই সেন্টার ব্যাক পজিশনটা আসলে দায়িত্ব সামলাবেন, এবং তাদেরকে আসলে সাপোর্ট দেওয়ার জন্য জুভেন্টাসের গেরিসন ব্রেমার রয়েছেন, এছাড়া রয়েছেন লিও পেরেরা সহ আরও বেশ কিছু প্লেয়ার। এরপরে আমরা একটু তাদের মিডফিল্ডার সম্পর্কে একটু দেখতে চাই। তাদের মিডফিল্ডে কিন্তু যেটা নিয়ে বলা হচ্ছে যে ব্রাজিলের মিডফিল্ড এবারের স্কোয়াডের সবচেয়ে দুর্বল একটা জায়গা বা দুর্বল একটা পজিশন, কারণ সেখানে মাত্র তারা 5 জন মিডফিল্ডারকে রেখেছে, এবং যে 5 জনের মধ্যে শুধুমাত্র ক্যাসিমিরো এবং নিউক্যাসলের ব্রুনো গিমারেস এই দুইজনই ধারণা করা হচ্ছে টপ ক্লাস মিডফিল্ডার, এবং বাকি যে 3 জন রয়েছেন এর মধ্যে ফাবিনো রয়েছেন যিনি সৌদির লিগের আল ইত্তিহাদে খেলেন। সেই ফাবিনো কিন্তু 2023 সালে ইউরোপিয়ান ফুটবল ছেড়েছেন, অর্থাৎ একটা ফুটবলার 3 বছর আগে ইউরোপিয়ান ফুটবল ছেড়েছেন, তাকে কার্লো আনচেলত্তি বিবেচনায় রেখেছেন, যাকে তিনি বিশ্বকাপে নিয়ে যাচ্ছেন। অথচ তিনি এখানে কিন্তু চেলসির আন্দ্রে সান্তোসকে রাখতে পারতেন, জোয়েল লিন্টনকে রাখতে পারতেন। সো তিনি যারা ইউরোপিয়ান ফুটবলে খেলে তাদেরকে বাদ দিয়ে ফাবিনোকে রেখেছেন, এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। এবং সেই সঙ্গে লুকাস পাকেতাকে দেখা যাচ্ছে এখানে, যিনি ব্রাজিলিয়ান ক্লাবে খেলে থাকেন, সেই লুকাস পাকেতাকে বলা হচ্ছে যে তার এখন একটা ফর্ম নেই, ওয়াস্ট একজন প্লেয়ার, তার নিজের সেরা ফর্মটা তিনি হারিয়ে ফেলেছেন। এরপরেও আনচেলত্তি তাকেও নিয়েছেন, এবং তাদের সঙ্গে রয়েছে দানিলো সান্তোস যিনি ব্রাজিলিয়ান আরেকটি ক্লাব বোটাফোগোতে খেলেন। সব মিলিয়ে ব্রাজিলের যে স্কোয়াডটা আসলে রয়েছে 26 জনের, সেই 26 জনের স্কোয়াডের মধ্যে মিডফিল্ড যে 5 জনকে রাখা হয়েছে সেই 5টা বা এই মিডফিল্ড পজিশনের জন্য সবচেয়ে দুর্বল বলা হচ্ছে তাদেরকে।
এখানে ধারণা করা যাচ্ছে যে স্কোয়াডে হয়তো বা লিড করবেন ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারেস, এবং যদি স্কোয়াডে অর্থাৎ মেইন 11 যদি নেইমার খেলেন তাহলে হয়তো বা তিনি মিডফিল্ডে নেমে আসবেন এবং তিনি মিডফিল্ডে নেমে এসে খেলাটা মেক করবেন, অথবা মিডফিল্ড থেকে খেলাটা তিনি আসলে প্লে করবেন। এর পরবর্তীতে আমরা ফরওয়ার্ডে যেতে চাই। ফরওয়ার্ডদের লিস্টে 9 জন প্লেয়ার রয়েছেন। ব্রাজিল যখন বিশ্বকাপে খেলে বা আমরা যখন ব্রাজিল নিয়ে কথা বলি তখন কিন্তু সবচেয়ে যে বিষয়টা আলোচনায় চলে আসে সেটা হলো তাদের ফরওয়ার্ড লাইন। যদি আমি শুরু থেকে বলি, সেই 1930 সাল থেকে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, সেই থেকে শুরু করে এখন পর্যন্ত ব্রাজিল ফুটবলে সবসময়ই অ্যাটাকাররা অনেক বেশি ছিল। আপনি পেলের কথা বলতে পারেন, গ্যারেঞ্চার কথা বলতে পারেন, আরও বর্তমানে হালের নেইমারের কথা বলতে পারেন, বা এর আগে রোনালদিনহো, রিভালদো, রোনালদো ফেনোমেননের কথা বলতে পারেন। এই যে তাদের ফরওয়ার্ড লাইন, সেই ফরওয়ার্ড লাইনেও কিন্তু এমন অনেক ট্যালেন্টেড প্লেয়ার রয়েছেন। নেইমার তো অবশ্যই রয়েছেন, নেইমার ছাড়াও রয়েছেন রাফিনা, যিনি দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন, ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন, যদিও বা রিয়াল মাদ্রিদ ক্লাব ফুটবলে খুব একটা ভালো করতে পারেনি। হয়তোবা তার ড্রেসিং রুম সহ, কোচের সঙ্গে সম্পর্ক সহ বেশ কিছু পার্সোনাল ব্যাপার নিয়ে অনেক সমালোচনা রয়েছে, কিন্তু মাঠের পারফরমেন্সের যদি কথা বলি তাহলে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র এই সিজনে দুর্দান্ত ফুটবল খেলেছেন। এবং তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য রয়েছে ম্যাথিউস কুনহা, ম্যানচেস্টার ইউনাইটেড, তিনি দুর্দান্ত ফুটবল খেলেছেন এই মৌসুমে। ইউনাইটেডের যে বর্তমানে তারা এই সামনের সিজনে ইউরোপিয়ান ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, তাদের কিন্তু এই চ্যাম্পিয়ন্স লিগ খেলার পেছনে যাদের সবচেয়ে বড় অবদান রয়েছে তার মধ্যে একজন কিন্তু ম্যাথিউস কুনহা। এবং এছাড়া রয়েছে ইগোর থিয়াগো, যিনি এই মৌসুমে দুর্দান্ত ফুটবল খেলছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ফরওয়ার্ডদের অর্থাৎ গোল স্কোরিংয়ের তালিকার দিক থেকে কিন্তু তিনি অন্যতম উপরের দিকে রয়েছেন। সম্ভবত আমি যদি ভুল না করি তাহলে হালান্ডের পরে তার অবস্থান রয়েছে। কিন্তু এখানে একটা সমালোচনা রয়েছে, সেটা হলো জোয়াও পেদ্রো জায়গা পাননি, যিনি এই সিজনে 49 ম্যাচে 20টি গোল করেছেন এবং 6টি অ্যাসিস্ট করেছেন। ধারণা করা হচ্ছে নেইমারকে জায়গা দেওয়ার জন্যই জোয়াও পেদ্রোকে রাখা হয়েছে। কিন্তু এখানে এন্ড্রিককে দেখা যাচ্ছে, যিনি রিয়াল মাদ্রিদ থেকে লোনে গিয়ে 6 মাসের মতো ফুটবল খেলেছেন ফ্রেঞ্চ লিগে মোনাকোর হয়ে, লিওর হয়ে। সো লিওর হয়ে তিনি 6 মাস ফুটবল খেললেও লিওর হয়ে যে একটা চাপ থাকে এবং রিয়াল মাদ্রিদের হয়ে যে একটা চাপ থাকে, এটা কিন্তু ভিন্ন একটা ব্যাপার। রিয়াল মাদ্রিদ হয়ে যে চাপটা আসলে ফুটবলারদের সামলাতে হয়, আমরা যদি বিশ্বকাপে ব্রাজিল যখন বিশ্বকাপে খেলে ব্রাজিলের জার্সিতে যে পরিমাণ চাপটা আসলে সামলাতে হয়, দুটা কিন্তু আমরা আসলে প্যারালাল করতে পারি। অর্থাৎ যদি আপনি রিয়াল মাদ্রিদের চাপ সামলাতে পারেন তবে আপনি ব্রাজিলের জার্সি গায়ে বিশ্বকাপে চাপ সামলাতে পারেন। সো এনরিক কি আসলে সেই জায়গাতে এখন পর্যন্ত রয়েছে? সে অনেকটা ইয়াং প্লেয়ার, সেখানে হয়তো বা যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির মতো ফুটবল ক্লাবে খেলেন জোয়া পেদ্রো, তাকে হয়তো আঞ্চলিক বিবেচনা করতে পারতেন। এখানে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, গত সামারে জোয়া পেদ্রো যখন চেলসি ক্লাব ফুটবলটা পিএসজিকে হারিয়ে জয় করেছিল, সেই ক্লাব ফুটবল টুর্নামেন্টে কিন্তু জোয়া পেদ্রো ক্লাব ফুটবলের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন এবং সেই ক্লাব ফুটবলে তিনি তিনটা গোলও করেছিলেন। সব কিছু মিলিয়ে আমি যদি দেখি এবারের বিশ্বকাপ হবে আমেরিকার মাঠে মোস্টলি, সাথে রয়েছে অবশ্যই কানাডা এবং মেক্সিকো, বাট মোস্টলি ম্যাচটা হবে আমেরিকার মাঠে। জোয়া পেদ্রোর কিন্তু আমেরিকার মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং সে অভিজ্ঞতা কিন্তু বিশ্বকাপে একটা কাজে লাগাতে পারতো তিনি। সব কিছু মিলে অনেকেই বলছেন যে জোয়া পেদ্রো আসলে স্কোয়াড থেকে লেফট আউট হয়ে যাওয়াটা ব্রাজিলের জন্য হয়তো বা আসলে একটা শঙ্কার কারণ হতে পারে। সব কিছু বিবেচনা একটা কথা বললেই না, যারা আসলে স্কোয়াড থেকে লেফট আউট হয়েছেন তাদের মধ্যে অন্যতম, আগে একটু বলেছি যখন আমি মিডফিল্ডের আলোচনায় ছিলাম, অ্যান্ড্রে সান্তোস, যিনি চেলসি হয়ে খেলেছেন, এবং জোয়েলিংটন, যিনি নিউক্যাসলের হয়ে খেলে থাকেন। অ্যান্ড্রে সান্তোস হয়তো বা একটা গুরুত্বপূর্ণ পজিশন হতে পারতো, যেহেতু আনচেলত্তি মাত্র 5 জন মিডফিল্ডারকে রেখেছেন, সেখানে অ্যান্ড্রে সান্তোস হয়তো বা গুরুত্বপূর্ণ একটা ইনক্লুশনও হইতে পারতো। কিন্তু আসলে আনচেলত্তি নিজের একটা ভাবনা থেকে বা নিজের বিবেচনা থেকে তার যেটা মনে হয়েছে, অর্থাৎ তিনি আসলে কীভাবে ব্রাজিলকে খেলাতে চান, কোন পজিশনে খেলাতে চান, তার আসলে স্কোয়াডে বা তার দলে কারা আসলে বেশি সুইটেবল হতে পারবে, সেই হিসেবে হয়তো আনচেলত্তি তার দল বিবেচনা করেছে বা স্কোয়াড সাজিয়েছে। বাট অনেকেই মনে করছেন যে অ্যান্ড্রে সান্তোস, যিনি চেলসি হয়ে খেলে থাকেন, তার ইউরোপিয়ান ফুটবলে খেলার একটা অভিজ্ঞতা রয়েছে, তিনি হয়তো একটা, এবং সবচেয়ে বড় কথা, যাকে ভাবা হচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলে ভবিষ্যতের একজন গুরুত্বপূর্ণ মিডফিল্ডার, তাকে হয়তো স্কোয়াডে রাখলে বিশ্বকাপে খেলালে এটা ভবিষ্যতের জন্য, অর্থাৎ 2030 সালে যে ফুটবল বিশ্বকাপটা আসছে এবং এর আগে কোপা আমেরিকার মতো টুর্নামেন্ট রয়েছে, সব কিছু মিলে অ্যান্ড্রে সান্তোসকে হয়তো এখন থেকেই গড়ে তোলা যেত, যেহেতু সেখানে লুকাস পাকেতার মতো বা ফাবিনোর মতো মিডফিল্ডার যারা 2023 সাল কেউ 2024 সালে ইউরোপিয়ান ফুটবল ছেড়েছে, তাদেরকে আনচেলত্তি রেখেছে। সেদিক থেকে বিবেচনা করলে হয়তো বা অ্যান্ড্রে সান্তোস অনেকটা এগিয়ে থাকতে পারতেন। বলছিলাম যে জোয়া পেদ্রোর কথা, আসলে জোয়া পেদ্রো স্কোয়াডে না থাকাতে কিন্তু তিনি নিজের মতো প্রকাশ করেছেন। তিনি বলছেন যে আমি আসলে চেয়েছিলাম, আমি হয়তো ভেবেছিলাম আমি ব্রাজিলের হয়ে 26 বিশ্বকাপে আমেরিকাতে যাব, আমার সেই একটা
উদ্দেশ্য ছিল এবং আমার একটা লক্ষ্য ছিল। আমি একটু দেখাতে চাই যে জোয়া পেদ্রো কী বলেছে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ যাওয়ার পরে। আমরা একটু যদি দেখি জোয়া পেদ্রো কী বলেছে, পরের স্লাইডে একটু যাই আমরা। তিনি বলেছেন যে আমি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, দুর্ভাগ্যজনকভাবে বিশ্বকাপে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারার যে স্বপ্নটা, সেই স্বপ্নটা পূরণ করা সম্ভব হলো না। এরপর আমি একটু আনচেলত্তির কথা আসতে চাই। তিনি আসলে এই স্কোয়াডটা নিয়ে আসলে কী বলেছেন। তিনি নিজেও কিন্তু জোয়া পেদ্রোর যে বাদ পড়েছেন সেটা নিয়ে কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে আমি আসলে জোয়া পেদ্রোর কাছে দুঃখ প্রকাশ করছি, তিনি দুর্দান্ত একজন প্লেয়ার, তবে আমার আসলে বেশ কয়েকজন প্লেয়ারকে ছাড়তে হয়েছে, আমার আসলে কিছু করার ছিল না। তবে জোয়া পেদ্রোকে তিনি এটাও বলেছেন যে জোয়া পেদ্রো ব্রাজিলের জন্য, ব্রাজিল ফুটবলের জন্য ভবিষ্যৎ একজন। আমি যদি একটু আনচেলত্তি স্কোয়াড ঘোষণার পরে কী বলেছে সেটা যদি একটু পড়ে শোনাতে চাই। এবারে ব্রাজিল দলটা যে নিখুঁত নয় সেটা সবাই জানে, কিন্তু বিশ্বকাপে কখনো নিখুঁত দল জেতে না। বিশ্বকাপ জেতে সেই দল যারা একতাবদ্ধ হতে পারে। আমরা সবচেয়ে একতাবদ্ধ দল হতে চাই। কার্লো আনচেলত্তি বলেছে যে ব্রাজিল দলটা নিখুঁত নয়, কিন্তু বিশ্বকাপ যারা জেতে তারা কিন্তু সবসময় নিখুঁত হয় না। আমরা একতাবদ্ধ থাকতে চাই, যারা সবচেয়ে একতাবদ্ধ থাকে বিশ্বকাপে তারাই বিশ্বকাপ জিতে। এখানে কিন্তু আর্জেন্টিনা 2022 বিশ্বকাপের উদাহরণটা টানা যায়। 2022 বিশ্বকাপে যদি আমি কাগজে কলমে বিবেচনা করি তাহলে কিন্তু আর্জেন্টিনার যে স্কোয়াডটা ছিল সেটা কিন্তু টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী স্কোয়াডটা ছিল না। আপনি যদি ফ্রান্সের স্কোয়াডটা দেখেন, আপনি যদি ইংল্যান্ডের স্কোয়াডটা দেখেন, এদের স্কোয়াড নিয়ে কিন্তু গত বিশ্বকাপে অর্থাৎ 2022 যে কাতার বিশ্বকাপটা হয়ে গেছে সেই বিশ্বকাপে অনেক বেশি হাইপ ছিল এবং এখানে ব্রাজিল স্কোয়াড এবং পর্তুগাল স্কোয়াডও ছিল হাইপের দিক থেকে। কিন্তু এরপরেও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। কারণ কি? কারণটা ধারণা করা হয় আর্জেন্টিনাদের মধ্যে বা আর্জেন্টাইন স্কোয়াডের মধ্যে অনেক বেশি একতাবদ্ধ ছিল, সবার লক্ষ্য একটা ছিল, তাদের মধ্যে কোনো ইগো ছিল না, সবাই মেসির জন্য, সবাই আর্জেন্টিনার ফ্ল্যাগের জন্য তারা খেলেছে। সো ব্রাজিলের যিনি প্রধান কোচ কার্লো আনচেলত্তি, তিনিও হয়তো বা তার এই বক্তব্যের মধ্য দিয়ে এই কথাটা আসলে বোঝাতে চেয়েছেন যদি ব্রাজিল স্কোয়াডটা একতাবদ্ধ হয়ে খেলতে পারে তাহলে হ্যাঁ ব্রাজিল অনেকটা নিখুঁত না, তাদের গ্যাপ রয়েছে, দুর্বলতা রয়েছে, তাদের ফুল ব্যাকের সমস্যা রয়েছে, রাইট ব্যাক লেফট ব্যাকের সমস্যা রয়েছে, তাদের বেশ কিছু বছর ধরেই যেটা সমস্যা তাদের মিডফিল্ড, সেই মিডফিল্ডের সমস্যা রয়েছে, তাদের যে ফরওয়ার্ড তারা ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফর্ম করে থাকেন, সেই ক্লাব ফুটবলের ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা কিন্তু এখন পর্যন্ত হলুদ জার্সিতে কিন্তু খুব একটা তাদের যে ফ্লোটা মানে ক্লাব ফুটবলে যেরকম খেলে থাকেন সেরকম ঝলকানি দেখাতে পারেননি। সব কিছু মিলিয়ে তারা আসলে ল্যাকিংস রয়েছে, কিন্তু আনচেলত্তি বিশ্বাস করেন আমরা যদি একতাবদ্ধ হয়ে খেলতে পারি তাহলে বিশ্বকাপে ভালো করতে পারবে ব্রাজিল। সবচেয়ে যেটি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে আলোচনার ব্যাপারটা ছিল, সমালোচনা তর্কের ব্যাপারটা ছিল, সেটা হলো নেইমার বিশ্বকাপে যাচ্ছেন কিনা। যখন নেইমার বিশ্বকাপের স্কোয়াডে ঘোষণার আগে আনচেলত্তিকে বেশ কয়েকবার প্রশ্ন করা হয়েছিল যে নেইমারকে তিনি বিশ্বকাপে নিচ্ছেন কিনা, তখন কিন্তু আনচেলত্তি বলেছিলেন আমার স্কোয়াডে আমি তাকেই নিব যে শতভাগ ফিট থাকবে। অর্থাৎ নেইমার যত বড় তারকাই হন না কেন সে যদি শতভাগ ফিট না থাকে তাহলে সে আমার স্কোয়াডে জায়গা পাবে না, এরকম একটা হুঁশিয়ারি কিন্তু কার্লো আনচেলত্তি দিয়েছিলেন। সো সব কিছু মিলে নেইমার বিশ্বকাপে জায়গা পাবে কি না এটা নিয়ে বেশ কিছু অনেক বেশি আসলে দর্শকদের মধ্যে একটা আগ্রহ ছিল। যখন নেইমার বিশ্বকাপে জায়গা পেলেন এরপরে সংবাদ সম্মেলনে আনচেলত্তিকে জিজ্ঞেস করা হয়েছিল যে নেইমারকে কেন বিশ্বকাপে নিলেন বা নেইমার কি আপনার যে এটা ছিল ডিমান্ডটা ছিল সেটাকে ফুলফিল করতে পেরেছে কিনা। এর প্রতি উত্তরে অর্থাৎ রিপ্লাই আনচেলত্তি কী বলেছে সেটা যদি আমরা একটু দেখতে চাই। আনচেলত্তি বলেছেন আমরা পুরো বছর জুড়ে তাকে বিশ্লেষণ করেছি, অর্থাৎ তিনি নেইমারকে পুরো বছর জুড়ে বিশ্লেষণ করেছেন। আমরা বুঝতে পেরেছি সাম্প্রতিক সময় নেইমার ধারাবাহিকভাবে খেলেছে এবং শারীরিকভাবে ভালো অবস্থায় ছিল। অর্থাৎ শেষ 3 মাস যদি আমি বিবেচনা করি, শেষ 3 মাসে নেইমার কিন্তু সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান লিগে সিরিয়াতে মোটামুটি ফিট ছিলেন এবং তিনি নিয়মিত খেলেছেন সান্তোসের হয়ে এবং শেষ দিকে বিবেচনা করলে তিনি দুর্দান্ত ফর্মেও ছিলেন। যদিও শেষ ম্যাচের আগে একটা সংখ্যা ছিল, অনেক সংবাদ মাধ্যম দেখিয়েছে যে বা জানিয়েছিল যে নেইমার কিছুটা চোট নিয়ে মাঠ ছেড়েছেন বা খেলা থেকে উঠে গিয়েছেন, বাট পরবর্তীতে সান্তোস থেকে জানানো হয় যে নেইমারের চোটটা বিশেষ কিছু না এবং অবশ্যই সেই তথ্যটা কার্লো আনচেলত্তির কানে গিয়েছিল এবং কার্লো আনচেলত্তি সেই সব কিছু বিবেচনা করেই নেইমারকে স্কোয়াডে রেখেছেন। এবং নেইমারের মতো একজন ফুটবলার যার হয়তোবা ক্লাব ফুটবলে একাধিক ফুটবল তিনি ক্লাব পরিবর্তন করেছেন, শেষ কয়েকটি সিজনে তিনি কোনো ক্লাবে থিতু হতে পারেনি, তার ইনজুরির সমস্যা রয়েছে, কিন্তু এরপরেও নেইমার যখনই ক্লাব ফুটবল তার যেমনই ফর্ম ছিল তিনি যখনই ইয়েলো জার্সি গায়ে দিয়েছেন ব্রাজিলের হয়ে মাঠে নেমেছেন আমরা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা নেইমারকে দেখেছি। সব কিছু মিলে তার অভিজ্ঞতা, আগের বিশ্বকাপে তিনি খেলেছেন, তিনি ম্যাজিক্যাল একজন প্লেয়ার, যখনই নিজের ম্যাজিক দিয়ে তিনি একটা ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন, সেটা কিন্তু আমরা গত 2022 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে দেখেছিলাম। যদিও পরবর্তীতে নিজেদের ডিফেন্ডিংয়ের ভুলে সেই ম্যাচটা ব্রাজিলে গোল কনসিড করে এবং টাই ব্রেকারে তারা আসলে হেরে যায়। সব কিছু মিলিয়ে ব্রাজিল আসলে প্লেইং 11টা কেমন হতে পারে এবারে বিশ্বকাপে সেটা যদি আমরা একটু দেখতে চাই, এটা হলো মূলত ব্রাজিলের একটা সংবাদ মাধ্যম ও গ্লোব তাদের স্কোয়াড ঘোষণার পরে তাদের নিজস্ব একটা মতামত যে
আগামী বিশ্বকাপে ব্রাজিল স্কোয়াডটা বা ব্রাজিলের একাদশটা মেইন একাদশটা বা স্টার্টিং 11 যেটা সেটা এমনটা অনেকটা হতে পারে। আমরা একটু যদি দেখতে চাই সেই একাদশে কে কে জায়গা পেয়েছেন। গোলকিপিং পজিশনে রয়েছেন অ্যালিসন বেকার, সেন্টার ব্যাক পজিশনে রয়েছেন পিএসজির মার্কিনিয়াস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল, রাইট ব্যাক পজিশনে যিনি রয়েছেন তিনি হলেন রোমার ওয়েজলি ফ্রাঙ্কা এবং লেফট ব্যাক পজিশনে রয়েছেন আলেক্সান্দ্রো এবং মিডফিল্ডে লিড করছেন ক্যাসেমিরো এবং ব্রুনো গিমারেস যিনি নিউক্যাসলের হয়ে খেলে থাকেন। লেফট উইং পজিশনে খেলবেন ভিনিসিয়াস জুনিয়র, রাইট উইং পজিশনে খেলবেন রাফিন এবং একদম সামনে খেলবেন লুইস হেনরিকে এবং ম্যাথিউস কুনহা যিনি ইউনাইটেডের স্ট্রাইকার। তবে এটা সম্পূর্ণ ব্রাজিলের যে সংবাদ মাধ্যমটা রয়েছে ও গ্লোব তাদের নিজস্ব মতামতের ভিত্তিতে বানানো একাদশ, যেটা স্টার্টিং 11 হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাট যদি নেইমার খেলেন তাহলে নেইমার কীভাবে খেলবেন, আমরা যদি আরেকটা একাদশ দেখতে চাই দেখি সেখানে আমরা একটু পরিষ্কার ধারণা পাওয়া যাবে। ডিফেন্সে যে গোলকিপার সহ ডিফেন্সে যে 4 জন রয়েছেন সেই 4 জনে কিন্তু খুব একটা পরিবর্তন দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আলেক্সান্দ্রোর পরিবর্তে ডগলাস সান্তোস কিন্তু লেফট ব্যাক পজিশনে জায়গা পেয়েছেন। মিডফিল্ডে কিন্তু ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস রয়েছেন, কিন্তু নেইমার আসলে এখানে নাম্বার 10-এর ভূমিকায় বা প্লে মেকারের ভূমিকায় খেলতে পারেন, অর্থাৎ যিনি মিডফিল্ড থেকে বল নেবেন এবং সেটা বিভিন্ন সামনে যারা ফরওয়ার্ড রয়েছেন রাফিনা, ভিনিসিয়াস জুনিয়র এবং স্ট্রাইকার হিসেবে যিনি থাকতে পারেন এনরিকে অথবা ইগোর থিয়াগো, তাদেরকে বল সাপ্লাই দিতে পারেন, অর্থাৎ মেসি যেরকমটা আর্জেন্টিনার ফুটবলে খেলে থাকে। সো ক্যাসেমিরো এবং ব্রুনো গিমারেসের সামনে নেইমার খেলতে পারেন এবং বাম সাইডে খেলতে পারেন ভিনিসিয়াস জুনিয়র, ডান সাইডে রাফিনিয়া এবং এনরিকের জায়গাটা নিয়ে অনেকটা দ্বিমত থাকতে পারে। অনেকে ভাবতে পারেন হয়তো বা স্টার্টিং 11-এ আনচেলত্তি এনরিকে খেলাতে পারেন, অথবা অনেকে ভাবতে পারেন যে না, এনরিকের বয়স কম, তিনি ফ্রেঞ্চ লিগে খেলেছেন, এর চেয়ে বেটার হয়তো হতে পারে যিনি প্রিমিয়ার লিগে ভালো করেছেন ইগোর থিয়াগো, ব্রেন্টফোর্ডের প্লেয়ার স্ট্রাইকার, তাকে হয়তো খেলানো যেতে পারে। অর্থাৎ এইভাবে এই পজিশনে যদি ব্রাজিল স্টার্টিং 11 নামে সেক্ষেত্রে হয়তো আমরা এনরিকের পরিবর্তে সেখানে ইগোর থিয়াগোকে দেখতে পারবো। সো সব কিছু মিলিয়ে আসলে ব্রাজিল স্কোয়াড ঘোষণা করেছে, অনেক প্লেয়ার সেখানে জায়গা পেয়েছে, অনেক প্লেয়ার জায়গা পায়নি, নেইমার সেখানে জায়গা পেয়েছে। ব্রাজিল আসলে তাদের হেক্সা জয় করতে পারবে কিনা সেটা আসলে আগামী জুন জুলাই আমাদের বিশ্বকাপে চোখ থাকবে, সেখানে তারা কেমন করতে পারে। এছাড়া আসলে এর আগে তো বলা সম্ভব হচ্ছে না। সো সেই মঞ্চে, বিশ্বকাপের মঞ্চে আমরা দেখতে পারবো যে ব্রাজিল কতটুকু ভালো করতে পারে। আনচেলত্তি যে 26 জনকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছেন, সেই 26 জনকে নির্বাচন করাটা ঠিকঠাক সিদ্ধান্ত ছিল কি না, সব কিছু মিলে এই সব কিছু জানা যাবে কিন্তু আগামী বিশ্বকাপে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ব্রাজিল স্কোয়াড নিয়ে এতক্ষণ যে ব্যাখ্যা বিশ্লেষণ দেখলেন, এই ব্যাপারে আপনার আসলে মতামত কি? আপনি কি ভাবছেন কারা আসলে স্টার্টিং 11 জায়গা পেতে পারে আগামী বিশ্বকাপে, অথবা কারা স্কোয়াডে আসলে সুযোগ পাওয়ার উচিত ছিল এবং কারা স্কোয়াডে সুযোগ পাওয়া উচিত ছিল না, সে ব্যাপারে আপনারা কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী স্পোর্টস নিয়ে বা বিশ্বকাপ নিয়ে যে কোনো ধরনের আপডেট পেতে বাংলাদেশ প্রতিদিন স্পোর্টসকে ফলো করুন।